স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। সিরিয়ায় অবসান হলো বাশার আল আসাদের ২৪ বছরের শাসন। রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। কুখ্যাত একটি কারাগার ভেঙে হাজারো কয়েদিকে মুক্ত করেছে তারা। এদিকে বিমানে করে অজানা গন্তব্যে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শহর জুড়ে উল্লাসের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে প্রেসিডেন্ট আসাদের পিতা হাফিজ আল আসাদের ভাস্কর্য। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দেশটির সরকারি মালিকানাধীন টেলিভিশন, রেডিও স্টেশন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দখলও নিয়েছে বিদ্রোহীরা। এদিকে এমন পরিস্থিতির মধ্যে বিমানে করে রাজধানী ছেড়ে অজানা গন্তব্যে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানীর পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু এলাকা থেকে ইরাকে পালিয়েছে বাশার আল আসাদের সেনাবাহিনীও। এদিকে দামেস্কের কুখ্যাত শেদনায়া কারাগারে প্রবেশ করেছে বিদ্রোহীরা। কারাগার থেকে কয়েদিদের মুক্ত করে উল্লাসে মাতেন তারা। কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তির ঘোষণাও দিয়েছেন বিদ্রোহীরা। এর আগে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দাবি করেছিলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের প্রতি নমনীয় আচরণ করতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানান এইচটিএস প্রধান। এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি কর্মকর্তাদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দেন তিনি। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। ভারতীয় সরকার শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আশ্রয় দিয়ে আগ্রাসন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার করছে আর বিশ্বের কাছে ভাবমূর্তি নষ্ট করতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে। দেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। সরকার পরিবর্তন হলে শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো দাম ছিল না বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সময়ের পাচার এবং লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত দুদিনব্যাপী সিটিজেন্স কনফারেন্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণ সবাই অবগত। সততার বদলে সঠতা, ন্যায় বিচারের বদলে অন্যায়, আশ্রয়ের বদলে নির্যাতন, আমরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। জনকেন্দ্রিক উদ্যোগে বিচার বিভাগকে পাশে পাবার আশ্বাস দেন তিনি। সুযোগের সদ্ব্যবহার যেন করতে পারি তা খেয়াল রাখতে হবে বলেও জানান প্রধান বিচারপতি। এ সময় ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, সরকারের প্রতি আস্থা এবং বিশ্বাস না থাকলে সরকারের ফলপ্রসূ হয় না। বাংলাদেশ নীতি সংস্কারের একটি দারুণ সুযোগ পেয়েছে জানিয়ে তা কাজে লাগানোর তাগিদ দেন তিনি।
সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে দলীয় এবং রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত গড়ে তোলার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে এই দাবি জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নতুন কমিশন নিয়োগ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গন যেন দুর্নীতি বিরোধী চেতনা নিয়ে চলতে পারে তৈরি করতে হবে এমন দুদক। এছাড়া বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলি সহ বিচারিক প্রক্রিয়ার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সহ 14টি দাবি জানায় টিআইবি। তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দৈর্ঘ্যপনা তৈরি করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে দুর্নীতি বিরোধী চেতনা এবং দুর্নীতিকে অগ্রহণযোগ্যতা তৈরি করার, সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এবং আমলাতন্ত্রের উপরে। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, এই মুহূর্তে পদযাত্রা কোথায় আছে এবং এই কর্মসূচি ঘিরে নেতারা কি বলছেন জানাবেন। দিশা, এই মুহূর্তে আমি পদযাত্রার ঠিক সামনে রয়েছি এবং একটি লম্বা একটি পদযাত্রা যেটাই মৌচাক মোড়, নয়াপল্টন থেকে শুরু হয়ে মৌচাক মোড় অতিক্রম করেছে। এই পথ ধরে রামপুরা এবং তারপরে ভারতীয় দূতাবাসের দিকে তারা যাবে এবং আমার পেছনে পদযাত্রার যারা অংশ নিয়েছেন তারা আছেন। এই পদযাত্রাতেই মূলত বিএনপি এর যে 3 সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদের আয়োজনে হয়েছে এবং মূলত নেতাকর্মীরা যেটা বলছে সেটা হচ্ছে যে ভারতের যে নতজানু পররাষ্ট্রনীতি রয়েছে বা ভারতের যে সম্প্রতি কর্মকাণ্ড, তাদের অভিযোগ যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের কাজকর্ম করছে ভারত। বাংলাদেশে মূলত সাম্প্রদায়িক দাঙ্গা নেই, যেটি বিশ্ব দরবারে ভারত বলছে এবং বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতি তাদের অভিযোগ নিয়ে এসেছে তারা যে অপপ্রচার করছে। এবং বিষয়টা হচ্ছে যে আরো কিছু বিষয় বলেছে, সেটি হচ্ছে যে উপ হাইকমিশনে হামলা ভারতে, বাংলাদেশ উপদূতাবাসে এবং দিল্লি থেকে শুরু করে বিভিন্ন হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনের সামনে যে বিক্ষোভ এবং তারা যেটা বলছে যে বিএনপি নেতারা যেটা বলছে যে পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতে, তাদের আশ্রয় দিয়ে ভারত বড় আগ্রাসনের পরিচয় দিয়েছে এবং শেখ হাসিনার জুলাই গণঅভ্যুত্থানে আপনি জানেন আমাদের ছাত্র জনতা যে নিহতের বিষয়টি, সেটি নিয়েও তারা তার বিচার দাবি করেছেন। আমরা যদি তাদের কাছ থেকে আপনাদের মূলত আজকে পদযাত্রা মানে আপনারা কতদূর পর্যন্ত যাবেন, কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, আমাদের হাইকমিশন ইন্ডিয়ার হাইকমিশন অফিস পর্যন্ত আমরা যাব। আমাদের লাস্ট স্টেপ হলো ওখানে। মেসেজটা কি? আমাদের মেসেজ হলো আমাদের যে জাতীয় পতাকাকে অবমাননা করেছে এবং ওই দেশে যে আমাদের যত মুসলমান আছে তাদের উপরে যে হামলা নির্যাতন করছে এবং আমাদের যে অবৈধ খুনি হাসিনাকে অবৈধভাবে তাদের দেশে জায়গা দিয়েছে, এইটাই তাদের সবচাইতে বড় অন্যায়। এবং আমাদের দেশের ওই দেশে বসে যে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই ষড়যন্ত্রের মূল উৎপাটনের জন্য আমরা আলটিমেটাম হিসেবে আজকে স্মারকলিপি জমা দিবে। ধন্যবাদ আপনাকে। দিশা, আপনি শুনছিলেন আমি ঠিক পদযাত্রার সামনে রয়েছি, তারা একদম ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ করবে। এখন পদযাত্রা চলছে এবং আপনি শুনলেন তাদের বিভিন্ন প্রতিবাদের ভাষা এবং ভারত বিরোধী তারা যেটি বলছে যে ভারতের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে কিন্তু দাসত্ব মেনে নেবে না। তাই আর বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে দেশের সাধারণ জনগণ। দিশা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রোজ, আপনাকে ধন্যবাদ। মোটা অঙ্কের টাকা দিয়েও বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। সেবার মান ধরে রাখতে বাধ্য হয়ে বাড়তি জনবল নিয়োগ দিচ্ছে তারা। আর
পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের। এয়ারলাইন্স অপারেশন কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এই বিষয়টি বিমানকে জানানো হলেও মেলেনি প্রতিকার। বিশেষজ্ঞরা বলছেন এটি স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন। রাজীব ঘোষের প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার আরাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে $2200 পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ। তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য মাত্র 2 থেকে 3 জন কর্মী দিয়ে থাকে। বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার আরাবিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয়। একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি AOC ঢাকার পক্ষ থেকে বলা হয়, বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি 70 জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে। এতে বাড়ছে পরিচালনা ব্যয়, এর প্রভাব পড়ছে টিকিটের দামেও। এটা আসলেই দুঃখজনক। আমি আজকে অনেক বছর হলো এয়ারপোর্টে আছি, আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে। এয়ারলাইন বাড়ছে, জিএইচ এর ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের। টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো। এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডলারের মধ্যে, যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলারকে কম্পেনসেশন দিতে হবে। এখন বিমানের ক্ষেত্রে যেটা কম্পেনসেশন তো দূরে থাক, যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না। লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায়, থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা। মোটামুটি এখন অনেক কমে গেছে, আরও ভালো করব আমরা, আরও নিয়োগ দিচ্ছি তো না। 1 সপ্তাহ আগে মানে 100 ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছি। তো এই 1 সপ্তাহের মধ্যে তো অনেক ভালো একটা আসবে, রিপোর্ট আসবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল 3 গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।